ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টে গত 1 সেপ্টেম্বর 2025-এর অর্ডার কপিটা সামনে এসেছে, পাশাপাশি রাজ্য আবার নতুন করে রিটেন সাবমিশন করেছে। এই দুটি বিষয় আমি আলোচনা করব। অর্ডার কপির মেন যে জায়গাটা আমাদের দেখার দরকার, আমি সেই জায়গাটায় যাচ্ছি। যেটা বলা হচ্ছে যে সাবজেক্ট টু দি পারমিশন অফ দি অনারেবল দি চিফ জাস্টিস ম্যাটার বি লিস্টেড অন 8 সেপ্টেম্বর 2025 অ্যাট 2 PM। অর্থাৎ ম্যাটারটা 8 সেপ্টেম্বর ফিক্সড করা হয়েছে দুপুর 2টোর সময়। এই পর্যন্ত ঠিক আছে, এই ধরনের লেখা এর আগেও আমরা দেখেছি, দেখতে অভ্যস্ত। কিন্তু যেটা বলা হচ্ছে সাবজেক্ট টু দি পারমিশন অফ অনারেবল দি চিফ জাস্টিস, অর্থাৎ শ্রদ্ধেয় প্রধান বিচারপতির পারমিশনের সাপেক্ষে বা পারমিশনের একটা বিষয় এখানে বলা হলো 8 সেপ্টেম্বর 2টোর সময় মামলাটা ওঠার বিষয়। এবার এই বিষয়গুলি সবটা আমাদের মাথায় আসে না, কিন্তু এই মামলার সাথে যুক্ত অন্যতম সংগঠন ইউনিটি ফোরামের অন্যতম কনভেনার মিনময়বাবু এই বিষয়টি খোলসা করেছেন। উনি এই বিষয়ে যেটা লিখেছেন আমি সরাসরি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কেন প্রধান বিচারপতির অনুমতির প্রয়োজন? 1 সেপ্টেম্বর তারিখে বিকেল 4টে অবধি 12 নম্বর কোর্টে ডিএ মামলা বাদে বাকি 96টি মামলার শুনানি হয়। দুপুর 1টায় মধ্যাহ্ন বিরতি অবধি এই সংখ্যাটি ছিল 63, যা সাধারণত কোনো মিসলিনিয়াস দিনে হয়ে থাকে। ফলে দুপুর 2টো থেকে 12 নম্বর কোর্টে ডিএ মামলার শুনানি হতে গেলে ওই দিন ওই কোর্টে অতিরিক্ত মামলা যেন রেজিস্ট্রি না দেন। এবং এখনও 8 সেপ্টেম্বরের কজ লিস্ট প্রকাশিত হয়নি, যেহেতু ডিএ মামলাটি বিচারপতি অনারেবল সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে মিসলেনিয়াস দিনেই করতে হবে, তাই তারা প্রধান বিচারপতির পূর্ব অনুমতি নিয়ে রাখলেন। অর্থাৎ এখনও 8 সেপ্টেম্বরের যে ওই দিন ওই বেঞ্চে কী কী মামলা থাকবে সেগুলো এখনও সেট হয়নি কজ লিস্ট। তো যাতে করে অন্য মামলা রাখা না হয় সেই কারণে প্রধান বিচারপতির প্রাক অনুমতি নিয়ে রাখা হলো, এমনটাই মৃন্ময়বাবু জানিয়েছেন। এটা গেল 8 সেপ্টেম্বর শুনানির প্রসঙ্গে। এবার যেটা আসছি, রাজ্য এর আগের দিন আপনারা শুনে থাকবেন মিস্টার কপিল সিব্বল বলেছিলেন তার আরও কিছু বলার আছে, এবং সেক্ষেত্রে তিনি একটা 62 পাতার রিটেন সাবমিশন জমা দিয়েছেন, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 62 পাতা রিটেন সাবমিশনটা গোটাটা পড়বার কোনো প্রয়োজন নেই। এখানে যে টপিকগুলো আছে তার সূচিপত্র করে দেওয়া আছে, সূচিপত্রগুলো দেখলেই বিষয়টা বোঝা যাবে যে উনি কোন কোন বিষয় এখানে আগামী দিনে বলবেন। তো সেটা দেখুন, রিটেন সাবমিশন অন বিহাফ অফ দি স্টেট অফ দি ওয়েস্ট বেঙ্গল। চ্যাপ্টার 1-এ যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের সাপেক্ষে ভারতের প্রত্যেকটি রাজ্য কনস্টিটিউশনালি অর ইভেন আদারওয়াইজ লিগ্যালি তারা কেন্দ্রীয় হারে ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে বাধ্য নয়। এটা চ্যাপ্টার 1-এ বলা আছে। তার আবার বেশ কিছু সাব ক্যাটাগরি এখানে ভাগ করা হয়েছে। আচ্ছা, তারপরে যেটা বলা হচ্ছে, নাইদার দি লার্নেড ট্রাইব্যুনাল নর দি অনারেবল ক্যালকাটা হাইকোর্ট ডিরেক্টেড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু অ্যাপ্লাই দি সেম ফর্মুলা অ্যাজ অ্যাপ্লাইড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ ওনারা যেটা বলতে চাইছেন যে অনারেবল ট্রাইব্যুনাল অথবা অনারেবল হাইকোর্ট কিন্তু রাজ্যকে নির্দেশ দেয়নি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার। চ্যাপ্টার 2-তে যেটা বলা হচ্ছে প্যান ইন্ডিয়া ইস্যু, যেটা ইদানিং একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে, যে 50% স্টেটস ডু নট ফলো সেন্ট্রাল গভর্নমেন্ট রেট। অর্থাৎ ভারতবর্ষের এই মুহূর্তে 50% রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, কিন্তু সুপ্রিম কোর্ট যদি সেই নির্দেশ দেয় তাহলে গোটা ভারতের ক্ষেত্রেই সেটা লাগু হবে, ওই বাকি রাজ্যগুলোর ক্ষেত্রেও লাগু হবে। পাশাপাশি ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ স্টেটস উইথ সিমিলার রোপা রুলস বাট ডিফারেন্ট ডিএ রেট। অর্থাৎ সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যাবে যারা একই রোপা রুল ফলো করে কিন্তু ডিফারেন্ট ডিএ রেট তাদের আছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ আদার স্টেটস উইথ ডিফারেন্ট ডিএ রেটস। এবার আমি একটা বিষয় দেখিয়ে দেবো। এই যে 50% স্টেটের কথা বলা হয়েছে, কারা আছে তার মধ্যে দেখুন, এখানে বলা হচ্ছে যে 12টি রাজ্য আছে পশ্চিমবঙ্গ ছাড়া, মোট 27টি রাজ্যের মধ্যে যারা সরাসরি কেন্দ্রের ডিএ তারা ফলো করে না। সেই রাজ্যগুলির নাম, 12টি রাজ্যের নাম এখানে ওনারা তুলে ধরেছেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আগামী 8 সেপ্টেম্বর
রাজ্যের পক্ষ থেকে মিস্টার কপিল সিব্বল তার সাবমিশন রাখবেন, সেটারই রিটেন সাবমিশন এটা, 62 পাতা বিস্তারিত আছে। এবার দেখা যাক 8ই সেপ্টেম্বর উনি কি বলেন। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংগঠনের যারা শ্রদ্ধেয় আইনজীবীরা রয়েছেন তারা পাল্টা কি যুক্তি দেন, এই সমস্ত বিষয় এরপর একটা নতুনভাবে শুরু হবে। আমি সামগ্রিক বিষয়টা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।